Subscribe now and press the bell icon. Never miss an update. এত সুন্দর পরিবেশন লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদ একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি, ট্রাভেল ব্লগ। তো আজকে ডেট হলো 12 এপ্রিল 2024। এখন ঘড়িতে সময় 2:35 দুপুর। আমি জাস্ট অফিস থেকে এলাম একটু আগে। তো আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করছি ফর ঋষভ, নর্থ বেঙ্গল। ঋষভ, লাভা, লোলেগাঁও, দুকা ভ্যালি, এই সমস্ত জায়গাগুলো আমরা কভার করব। তো এবার কিন্তু আমি একা নেই, আমরা 5 জন আছি, 5 জন রাইডার, 5টা বাইকে, কোনো পিলিয়ন নেই। আমি আছি, কুন্তল আছে, শিলাদিত্যদা আছে, ইজাজ আছে, ওর দাদা আছে, বাবুদা। প্রত্যেকের সাথেই তোমাদের রাস্তায় আলাপ করাবো যেতে যেতে। তো আমরা আমাদের জার্নিটা শুরু করছি আজ রাত 8টার সময়। রাতে জার্নি শুরু করার একটাই কারণ, এই যে হিট আছে, গরম আছে, এটাকে অ্যাভয়েড করা, প্লাস ট্রাফিক, রাস্তাঘাট খালি থাকে, আমাদের সুবিধা হয় রাতে গাড়ি চালাতে। কিন্তু রাতে কিন্তু সবাইকে রেকমেন্ড করছি না যে রাতে বেরিও না। এবার হচ্ছে আমরা মোটামুটি কালকে সকাল 9টা-10টার মধ্যে এক্সপেক্টেড যে শিলিগুড়ি ঢুকবো, আর বিকেল 4টে-5টার মধ্যে আমরা আমাদের হোমস্টে ঋষভে ঢুকে যাবো। তার কারণ আমরা জলদাপাড়া ডুয়ার সাইডটা একটু ঘুরতে ঘুরতে যাবো, এটাই আপাতত প্ল্যানিং আছে। এবার অন দ্য ওয়ে রাস্তাঘাটে সব কিছু চেঞ্জ হতে পারে, তোমরা জানো। তো প্যাকিং মোটামুটি ডান, বাইক রেডি সবারই। 8টায় বেরোনোর কথা, সেটা 8:30-9টা হবে এক্সপেক্টেড। তো ভিডিওটা তোমরা দেখো, আমি অ্যাকশন ক্যামেরায় নিয়ে যাচ্ছি তোমাদের একবারে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করো যদি কিছু ভুল দেখে থাকো ভিডিওতে, তাহলে রেকটিফাই করতে পারবো। তো চলো একসাথে একবারে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা ভিডিওর ইন্ট্রোটা দেখলে। আমরা কোথায় যাচ্ছি তোমরা অলরেডি জেনে গেছো। এখন ঘড়িতে সময় হচ্ছে শার্প 9:40, আর আমরা বাইপাস ধাবাতে মিট করে এখান থেকে বেরোচ্ছি। আজকে তারিখ হলো 12 তারিখ এপ্রিল মাস 2024। আমাদের বেরোনোর কথা ছিল 8:30 নাগাদ, প্রায় 1 ঘন্টা 10 মিনিট দেরি হয়ে গেল। এই বাইপাস ধাবার সামনে আমরা সবাই মিট করেছি। এখান থেকে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন ঋষভ। আমরা কিন্তু শিলিগুড়িতে দাঁড়াবো না, কোনো হোটেলে থাকবো না, আপাতত তাই প্ল্যান আছে। এবার দেখা যাক আগে কি হয়। তো চলো তোমাদের সাথে একবারে বারাসাত ক্রস করে এনএইচে উঠে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় 10:45, 1 ঘন্টা হলো বাইপাস ধাবা থেকে বেরিয়েছি, কিন্তু এখনও আমরা বারাসাত ক্রস করতে পারিনি, জাস্ট মধ্যমগ্রামে ঢুকছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো আজকের রুটটা আমরা বলে দিই। আমরা কলকাতা থেকে, কলকাতা শিলিগুড়ির পেটেন্ট রুট যেটা, কলকাতা থেকে বারাসাত, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, এই রুটটাই ধরেছি, ধরবো। ওল্ড দিল্লি রোড ধরছি না আমরা। এখন প্রচণ্ড গরম লাগছে, যেখানে দাঁড়াচ্ছি খুব গরম লাগছে, এক্সপেক্টেড সেটাই গরম থাকবে। তো চলো এখন রাত্রিবেলায় কিছু দেখানোর নেই, NH 34-এ উঠি, অ্যাটলিস্ট চাকদা অবধি যাই, তারপর আবার ভিডিও অন করছি, তোমাদের সাথে কথা বলছি। তো আমরা ফাইনালি NH 34-এর সেই বিখ্যাত সিঙ্গেল লেনের 15 কিলোমিটার স্ট্রেচ যেটা আছে সেখানে উঠে গেছি। উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, দেখো তোমরা আপার জ্বালিয়ে। আমার যেহেতু চশমা আছে না, ভীষণ অসুবিধা হয় এই রিফ্লেকশানে। ওই ইয়েটা ইউজ করি, ওই লেন্সটা আছে আমার, ওই অ্যান্টি গ্লেয়ার, যেটা রিফ্লেকশান আসে না, তাও রিফ্লেকশান আসে এনাফ। অসুবিধা হয়, সিঙ্গেল লেন রাস্তায় খুব অসুবিধা হয়, খুব অন্ধকার। এই রাস্তাটা আমি লাস্ট 1.5 মাস আগে কৃষ্ণনগর গেছিলাম, তোমরা আমার ভিডিও দেখেছো, মায়াপুর ইস্কন গেছিলাম। রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণ ভালো। এইটুকু পার্ট সিঙ্গেল লেন 15-20 কিলোমিটার, কিন্তু রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, কোনো পটহোল নেই এখানে। রাতে তোমরা কি দেখতে পারছো আমি জানি না, একটু ম্যানেজ করে নাও। রাতে বেরিয়েছি, যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। আমার ক্যামেরার কোয়ালিটিটা রাত্রিবেলা স্পেশালি ভালো না একদমই। আমরা এই জাস্ট চাকদা ক্রস করলাম। চাকদা কিন্তু ফ্লাইওভার খুলে দিয়েছে, চাকদা বাইপাস বলবো না, চাকদা ফ্লাইওভার একটা আছে, ওটা ওপেন করে দিয়েছে। কাজ হচ্ছিলো এতদিন ধরে, এখনও 100% হয়নি ফ্লাইওভারটা, ঠিকঠাক এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু ওপেন করে দিয়েছে মোটমাট। আর সকালবেলায় তোমরা যারা আসবে তোমাদের আর জ্যামে সময় নষ্ট হওয়ার ব্যাপার নেই। এবার সামনে আসছে রানাঘাট, রানাঘাটের এবার দেখতে হবে অবস্থাটা কী।
শুনেছিলাম রানাঘাট বাইপাসও নাকি মানে 3-4টে ফ্লাইওভার আছে রানাঘাটে, ওপেন করেছে নাকি কিছু, যদি ওপেন করে থাকে ভালো, কিন্তু মনে হয় না ওপেন হয়েছে। কিন্তু এত রাতে জ্যামের ব্যাপার নেই রানাঘাটে। তোমরা এখন যেই ফ্লাইওভারটা দেখছো এটা হচ্ছে রানাঘাট বাইপাস, এটা হচ্ছে রানাঘাট ফ্লাইওভার খুলে দিয়েছে, কিন্তু আমি জানি না তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না। কাজ কিন্তু এখন অনেকটা পেন্ডিং আছে, মানে ব্রিজে পুরো পেন্টিংয়ের কাজ বাকি, প্লাস এখনও অনেক র মেটেরিয়ালস পড়ে আছে, এখনও অনেক জায়গায় কিছু ভাঙা ভাঙা আছে, কিন্তু যাই হোক খুলে দিয়েছে। আমরা এখন ফাইনালি রানাঘাটে। বারাসাতটা ক্রস করার পর মানে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে বোধহয় রানাঘাট পৌঁছে গেলাম ম্যাক্সিমাম। তোমরা বললে কেউ বিশ্বাস করবে না, দাঁড়াও 1 সেকেন্ড বলছি। ঘড়িতে এখন বাজে 12টা 14, মানে 12:15। আমরা বাইপাস হাওয়া থেকে বেরিয়েছিলাম হচ্ছে 9:40-45, মানে 2.5 ঘন্টা। আমরা অতটা জ্যামে সময় নষ্ট করেছি, আধ ঘন্টা মতো যশোর রোড পর্যন্ত। 2.5 ঘন্টায় আমরা এখন কৃষ্ণনগরে আছি। জাস্ট চিন্তা করো, বাইপাস ধাবা থেকে 2.5 ঘন্টা লাগলো, আমরা এখন কৃষ্ণনগরের টাউনে আছি। রাস্তা এত ভালো, চাকদা বাইপাস, রানাঘাট ফুল বাইপাস, মানে 190 দেখো কততে চলছে। আমি ওভার স্পিডিং করতে বলছি না কাউকে, কিন্তু রাস্তা এতটাই ভালো, কলকাতা থেকে এখন মানে শিলিগুড়ি কোনো ব্যাপারই না। রায়গঞ্জ যেইটুকু আছে নেগলিজেবল, ওইটুকু থাকবে, কিছু করার নেই। এত সুন্দর রাস্তা। আমি এর আগেও আমার কলকাতা ইস্কন ব্লগে অনেকবার বলেছি রাস্তা নিয়ে, আবার বলছি, মানে এত কম সময় লাগলো 2.5 ঘন্টায় কলকাতা থেকে কৃষ্ণনগর, ভাবতে পারছি না। ইজাজ বেরিয়ে গেল অ্যাপাচি নিয়ে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। দাঁড় করালে গরম লাগছে, কিন্তু এই বাইক চললে হাওয়া দিচ্ছে যে ভালো লাগছে। ভিডিও করতে তো ও আচ্ছা, তবে এগুলো ব্লগে দেবে না, কিস্তি মারা তাহলে ব্লগে দেবে না, তুই তো বলছিস ওটা কিস্তি পুরো ওইজন্য লাইটগুলো জ্বালিয়ে দিতে বলবো। কৃষ্ণনগর ক্রস করেই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, তোমরা যেমনটা দেখলে। কিছুই খাইনি ওখানে, জাস্ট চা খেলাম 1 কাপ করে, আর জল নিলাম 2 বোতল। ওই 110 টাকা মতো আমাদের খরচা হলো ওখানে আধ ঘন্টা ছিলাম আমরা। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশান দিই, এই যে রাস্তাটা কৃষ্ণনগরের পর থেকে মানে টুয়ার্ডস বহরমপুর, এই যে ডান দিকের প্যাচটা এটা আছে না, মাঝখানে লাইন করা আছে, ডান দিকে লরি যেতে যেতে না বসে গেছে জায়গাটা। বাইক নিয়ে তোমরা যারা আসবে, ডান দিকে গেলে কেন একটা ডিসব্যালেন্স হচ্ছে। এই বাদিকটা ঠিক আছে, এই যে বাদিক থেকে যাচ্ছি, কিন্তু এই যে এবার যে ওভারটেক করবো, এই ডান দিকে গেলে গাড়ি ডিসব্যালেন্স হচ্ছে। আমার কিন্তু ডমিনার 400-এর টায়ার অনেক মোটা, তাতেই একটু অসুবিধা হচ্ছে। এমনি সরু চাকার বাইকে কিন্তু খুব প্রবলেম হবে। বাদিকটা ঠিক আছে, এটাই জাস্ট জানালাম তোমাদের। আমি মুখে কিছু বলছি না, তোমরা জাস্ট বহরমপুর বাইপাসটা দেখো। যদিও 80% কাটিয়ে এসেছি, লাস্ট 20% আছে, জাস্ট এনজয় করো, দেখো। বহরমপুর বাইপাসটা জাস্ট ক্রস করেই আমরা এখানে দাঁড়ালাম পাপ্পু ধাবাতে। আমাদের প্রত্যেকেরই খিদে পেয়েছে, তো এখানে আমরা ভাবছি ডিনারটা সেরে নেবো। এবার ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। আর আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, লাইন আপটা দেখো তোমরা। সবারই মোটামুটি খিদে পেয়েছে, তো খাবার অর্ডার করে দিচ্ছি। তো আমাদের চলে এলো রুটি, তার সাথে এটা ছিল হচ্ছে ডাল ফ্রাই, আর কিছু ছিল না। তড়কা অর্ডার করেছিলাম, হবে না। এই সময় মানে অর্ধেক খাবারই শেষ, তো আমরা এই খেয়ে পেট ভরে দিলাম। তো আমরা এখন এই পাপ্পু ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। অনেক বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি টাইমটা বলছি, দাঁড়াও। এখন সময় 3:53, অলমোস্ট 4টে। কখন পৌঁছবো জানি না, অনেক দেরি হয়ে গেছে। এখানে 1 ঘন্টা লাগলো। অনেক খাবারই ছিল না, বারবার অর্ডার করছিলাম, ক্যান্সেল করছিল। রুটি খেলাম, ডাল ফ্রাই খেলাম, চা খেলাম, জল নিলাম। আমাদের টার্গেট ছিল 9টা-10টার মধ্যে শিলিগুড়ি ঢোকার, হবে না, মনে হয় না হবে। তার মধ্যে ঘুম পাচ্ছে, অনেকেরই ঘুম পাচ্ছে, আমারও পাচ্ছে হালকা ঘুম। এরপর যে ট্রানজিশনটা হবে না, মানে রাত থেকে যে সকালটা হবে, তখন কোথাও দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তোমরা রাস্তাটা দেখো, আমি ছাড়া রাস্তায় লাস্ট 15 মিনিট ধরে কেউ নেই। এই সামনে একটা এখন কিছু দেখছি ছোটো হাতি টাইপের, লাস্ট 15 মিনিট ধরে এই রাস্তায় আমি ছাড়া কেউ নেই। ফারাক্কা ঢুকবো, ফারাক্কার
10 কিলোমিটার মতো বাকি। এখন ঘড়িতে বাজে 4:43। মানে আমরা পাপ্পু ধাবা থেকে বেরিয়েছি প্রায় ওই 45 মিনিট 50 মিনিট মতো হয়েছে। সামনে কোনো পেট্রোল পাম্প থেকে তেল ভরতে হবে, 1 টাকাটা ফুল ট্যাঙ্ক। ও বাপরে, ট্রেন যাচ্ছে। দারুণ 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 ব্যাপার, দারুণ ব্যাপার, হেভি লাগে দেখতে। কি ট্রেন এটা জানি না, তো গুয়াহাটি ফোয়াহাটি যাচ্ছে বা এনজেপি। ট্রেনের সাথে রেস। চলো, ট্রেনকে হারিয়ে দিলাম ফারাক্কা ব্রিজের উপর। চলো আবার আগে গিয়ে ক্যামেরা অন করছি। ফারাক্কা ব্যারেজ ক্রস করেই জাস্ট 2 কিলোমিটার গিয়ে একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম। কুন্তল দাঁড়িয়েছিল এখানে, আমি এলাম, তারপর বাকিরা এলো। এখানে আমরা চা খাবো, চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু করবো। এখন ঠিক আছে না না নশো তো ঘড়িতে সময় এখন 6:35 আর আমরা মালদা বাইপাসে উঠলাম। এই মালদা বাইপাসটা হচ্ছে মালদা টাউনটাকে পুরোটা বাইপাস করে দিচ্ছে। মালদা টাউন বাঁদিকে ঢুকে যায় আর বাইপাসটা সোজা। এরপর থেকে মেন চিন্তাটা হচ্ছে, এখন আপাতত আমাদের মেন টেনশন হচ্ছে এই সূর্য, গরম। রাতে ওয়েদার ঠিকঠাক ছিল, গরম লাগেনি, এখন গরমটা আস্তে আস্তে লাগবে। আপাতত এখন পর্যন্ত ঠিক আছে, গরম লাগছে না, দাঁড়ালেও লাগছে না অত। কখন পৌঁছবো জানি না। তার মধ্যে ইজাজের ঘুম পেয়ে গেছিল, ও দাঁড়িয়েছিল এক জায়গায়, ও আর ওর দাদা বাবুদা। ঠিক আছে, সারা রাত্রিবেলা এই যে এখন যে দাঁড়িয়ে চা খেলাম না 10-15 মিনিট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই যে রাত থেকে সকালটা হচ্ছে, সূর্য উঠছে, লাইট আসছে না, এই যে ট্রানজিশনটা, এটাতে ভীষণ ঘুম পায়। রাতে অন্ধকারে 7-8 ঘন্টা বাইক চালানোর পরে এই যে আলোটা বেরোচ্ছে, এই ট্রানজিশনটাতে ভীষণ ঘুম পায়। এটাতে দাঁড়ানো ভালো। রায়গঞ্জ বাইপাস তোমরা দেখতে পাচ্ছ বন্ধ আছে। ও সেই রায়গঞ্জের অ্যাজ ইউজুয়াল রাস্তা, ব্রিজের গা দিয়ে এটাই নিতে হচ্ছে। এই বাইপাসটা খুলেছিল কিন্তু, আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, 1-2 জন গেছিল। রায়গঞ্জে বাইক রেখে ওদের ওয়েট করছি। কুন্তল আমার সাথেই আছে, যেরকম বললাম। ইজাজ অনেকটা পেছনে আছে, আসবে। দেখো একা আছি, কতক্ষণে আসবে জানি না, কখন পৌঁছবো জানি না। এখন তাও সকালবেলায় রায়গঞ্জটা ফাঁকা আছে, রাস্তাঘাট একটু বাদে জ্যাম হয়ে যাবে পুরো। কারণ রায়গঞ্জ তো বাইপাস বন্ধ দেখালাম, সিটির ভেতর দিয়ে যেতে হবে। দেখি, ওয়েট করি আসুক। ডালখোলা বাইপাস থেকে নেবে বিহার মোড় যেটা আছে, 3 মাথার মোড়, ওখান থেকে ডান দিক নিয়ে আমরা এখন কিষানগঞ্জের দিকে যাচ্ছি। কিষানগঞ্জেই আছি নাকি না, আর কিছুটা কিষানগঞ্জ। এইখানে এই প্যাচটা, ওই যে ডান দিক নিলাম বিহার মোড়, বোধহয় মোড়টার নাম, মোস্ট প্রবাবলি, আমার যতটা মনে হয়, ভুল হতে পারি। ওখান থেকে ডান দিক নেওয়ার পর কিন্তু রাস্তা ভালো না, মানে তাপ্তির কাজ করা, পুরো গাড়ি লাফাচ্ছে। কিছুটা প্যাচ ভালো, 1 কিলোমিটার ভালো, আবার 5 কিলোমিটার খারাপ, এরকম কাজ করা। এই রাস্তাটা বরাবরই এরকম, মানে রিপেয়ারিং হয়, পুরো ঠিক করা হয়, ভালো রাস্তা হয়, আবার 2 মাস পরে যেই কে সেই।
কিষানগঞ্জ ঢোকার আগে আমি, কুন্তল আর এই রকিদা 40 মিনিট দাঁড়িয়েছিলাম রাস্তায় ইজাজ আর ওর দাদার জন্য। কারণ ইজাজ আর ওর দাদা ডালখোলা বাইপাসের উপর খুব ঘুম পেয়ে গেছিলো, আমাদের থেকে অনেকটা পেছনেই ছিল, ঘুম পেয়ে গেছিলো, তাই ওরা 10-15 মিনিট একটা জায়গায় দাঁড়িয়ে মুখে চোখে জল দিয়ে আবার এলো। ওরা বলছে রাতে যেহেতু ঘুমায়নি, ওদের একটু ঘুম দরকার। এবার এই মুহূর্তে তো ঘুম পসিবল না, কারণ আমাদের হোমস্টে বুক করা রিসপে, সেখানে ঢুকতে হবে এনিহাও। কিন্তু তাই আমরা একটা কোনো রেস্টুরেন্ট বা কিছু দেখে, কোনো ধাবা দেখে একটু যাতে 1 ঘন্টা মতো একটু রেস্ট নেওয়া যায় ওই ব্যবস্থা করছি। তাতেও অনেকটা দেরি হবে, সময় নষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, ঘুম পাচ্ছে এখন, এইটুকু কোঅপারেট করতে হবে। রকিদারও ঘুম পাচ্ছে, অ্যাকচুয়ালি 3 জনেরই ঘুম পাচ্ছে, ইজাজ ও বাবুদা, রকিদা। দেখা যাক আগে কি হয়, গরম লাগছে বেশ। আবার এখন টাইম 9:57, কিষানগঞ্জ জাস্ট ঢুকবো। আমাদের প্রত্যেকের এত বেশি খিদে পেয়েছিল যে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। এই জায়গাটা হচ্ছে বাগডোগরা থেকে 25-30 কিলোমিটার মতো আগে। দোকানটার নাম হচ্ছে হাংরি। তো আমরা এখানে ম্যাগি অর্ডার করলাম, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাগি চলেই এসছে। বেশ ভালো ছিল খেতে। 2-3 কাপ করে চা খেয়েছি, ব্ল্যাক কফি খেয়েছি ঘুম কাটানোর জন্য। ব্ল্যাক কফিটা কিন্তু জার্নিতে ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যদি ওভারনাইট জার্নি করো, ব্ল্যাক কফি কিন্তু খুব কাজে দেয়। তো তোমরা এই জায়গাটা দেখে রাখো, আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দোকানটা। তোমরা চাইলে এখানে দাঁড়াতে পারো যদি তোমরা কলকাতা শিলিগুড়ি ট্রাভেল করো। তো এই জায়গাটা আমরা যেখানে খেলাম, এটা হচ্ছে বাগডোগরা থেকে ঠিক 20 কিলোমিটার জাস্ট আগে। আমরা 10:30 নাগাদ এখানে ঢুকে গেছি, মানে বলতে পারো অলমোস্ট আমরা বাগডোগরা 10:30টায় ঢুকে গেছি। শিলিগুড়ি এখান থেকে 35 কিলোমিটার। কাল রাত 9:45টায় জার্নি শুরু করেছি, আজকে ওই 13-13.5 ঘন্টা লাগলো। তাও আমি এক্সপেক্ট করেছিলাম আমরা যে আরও বেশি, অনেক সময় লাগবে, কারণ যা হচ্ছে একটার পর একটা, কারো ঘুম পাচ্ছে, কারো শরীর খারাপ লাগছে। এখানে আমরা 2 ঘন্টা দাঁড়ালাম, 2 ঘন্টা না, সরি 1.5 ঘন্টা। এখন সময় 12টা নয়, ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা এখানে আমরা সময় কাটিয়ে এখন বেরোচ্ছি ফুলবাড়ি হয়ে। আমরা আসাম রোড ধরবো, ওখান থেকে গরুবাথাং হয়ে ওখান থেকে লাভার রাস্তা ধরে ঋষভ যাব। সময় লাগবে 4-5 ঘন্টা আরও, দেখা যাক কত সময় লাগে। আচ্ছা, আমার সামনে এখন বাইক নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বোঝা যাচ্ছে ক্যামেরাতে? দাঁড়াও দেখাচ্ছি। হন্ডা এক্সব্লেড। একে তো বাইক চালানো অবস্থায় দেখাতে পারিনি, কারণ অনেক পেছনে ছিল, সাথেও ছিল, তখন আসেনি। এই হচ্ছে আমাদের রকিদা। সাইড দেয় না হর্ন দিলে। এই হচ্ছে রকিদা, বেশ ভালোই চালাচ্ছে, ফার্স্ট টাইম লং রাইড করছে বাইক নিয়ে। ফুলবাড়ি থেকে জলদাপাড়ার দিকে যেতে ইজাজের বাইকের চেনটা একটু প্রবলেম করছিল বলে আমরা একটা লোকাল মেকানিক দেখে দাঁড়ালাম। মেকানিকটা কাজ চলার মতো করে দিল, কিন্তু বললো যে বাড়ি ফিরে চেঞ্জ পকেটটা যেন ইমিডিয়েট চেঞ্জ করে। তোমরা জাস্ট এই রাস্তার ভিউটা দেখো। এটা হচ্ছে ফুলবাড়ি থেকে গরুবাথানের পথে যেতে, মালবাজার হয়ে। আমরা এখানে আবার ফুল ট্যাঙ্ক তেল করলাম। আমায় করতে হলো, তেল একদম শেষ হয়ে গেছিলো। মানে আমার কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্য 2 বার ফুল ট্যাঙ্ক লাগলো। আকাশের গাড়ির, ইজাজের গাড়ির ওর চেনটাতে প্রচণ্ড প্রবলেম করছে। এর আগেও রাস্তায় একটা মেকানিককে দেখানো হলো, করে দিল, আবার সেম সাউন্ড আসছিলো। তাই একটা মেকানিক খুঁজে মালবাজারের আগে তোমাদের দেখালাম যে করলো। আপাতত তো আওয়াজ নেই, কিন্তু আমি জানি আওয়াজটা হবে। ওর চেঞ্জ পকেটটা একদমই খারাপ হয়ে গেছে, ও চেঞ্জ করে আসা উচিত ছিল, কিন্তু বোঝেনি। ওকে সার্ভিস সেন্টার থেকেও বলেছে যে আরও চলবে কিছুটা। আমি যতটা গেস করতে পারছি, এই জঙ্গল দেখে, রাস্তায় সাইনবোর্ড দেখে, যেটা ডুয়ার্সের জঙ্গল। ওই দেখো হনুমান, ভিউ দেখো, বাঁদিকে এই ক্যানেলটা গেছে, মানে
মানে ডেন্স ফরেস্ট পুরো। আচ্ছা, এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন। এই জায়গাটা কিন্তু ডুয়ার্সের মধ্যে পড়ে, তোমাদের বললাম একটু আগে। বা এত সুন্দর লাগছে, বাইক থেকে নেমে দাঁড়ালাম এখানে, চা খাবো, টুকটাক কেনাকাটা করলাম। এখান থেকে আমাদের রিসর্ট এখনও ওই 97 কিলোমিটার মতো, ওই সন্ধ্যে 7টা বেজে যাবে পৌঁছতে। এই হলো আমাদের তিস্তা ব্যারেজ। তো দোকানটায় বসে 3 জনে 3 কাপ চা খেলাম, 20 মিনিট সময় কাটালাম। কুন্তলরা পেছনে আছে 10 কিলোমিটার। বেশ সুন্দর কিন্তু না তিস্তা ব্যারেজ? এটা ডুয়ার্সে পড়ছে। এই জায়গাটাতে ঘুরতে আসা যায়, খুব সুন্দর জঙ্গল টঙ্গল আছে। আমি তিস্তা ব্যারেজেই ফার্স্ট টাইম উঠলাম। অ্যাকচুয়ালি এই ফুলবাড়ির রাস্তাটা আমি আগে কোনোদিন নিইনি, প্রয়োজনই হয়নি। ডুয়ার্সের দিকে গেছিলাম সেবক হয়ে, করোনেশন ব্রিজ হয়ে। এবার প্রথম আমি এই রুটটা নিলাম। রাস্তায় কাজ চলছে, 2 কিলোমিটার মতো রাস্তা ভাঙা একদম, কিন্তু তারপর থেকে বেশ ভালো, সিনিক বিউটি দারুণ। আমরা কোথায় আছি দেখো, কিছু বলার নেই, আমি কিছু বলছি না, তোমরা জাস্ট দেখো। আমরা এখানে দাঁড়ালাম, হোমস্টে ঢুকতে 7-8টা হবে, এটা জেনে এখানে দাঁড়িয়ে পড়লাম। কিছু করার নেই, জায়গাটা এতই সুন্দর। ফটোশ্যুট চলছে। এই জাস্ট আমরা গরুবাথান মোড়কে পেছনে ফেলে বাদিক নিলাম, মানে গরুবাথান মোড় থেকে বাদিক নিলাম। এটা 3 মাথার মোড়, বাদিকে লেখা ছিল মানে অ্যারো দিয়ে যে গরুবাথান 13 কিলোমিটার। এখান থেকে গরুবাথানের পর থেকেই তো পাহাড় শুরু হয়ে যায়। আর লাভার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার এই মোড় থেকে। দেখো এই হলো রকিদা। আচ্ছা রকিদা, ফার্স্ট টাইম কেমন লাগছে পাহাড়ে বলো? দারুণ লাগছে। ভালো লাগছে? দারুণ। এমনি বাইকের এক্সপিরিয়েন্স কি? মানে বাইকটা নিয়ে এসে, বাইকটা কি সব থেকে দূরে এসেছি আমি প্রথমবার লাইফে। এর আগে কোথায় গেলে কিছুদিন আগে? এর আগে গিয়েছিলাম জয়পুর ফরেস্ট, তার আগে কোলাঘাট, তার আগে কোলাঘাট। 1 সপ্তাহের মধ্যে গিয়েছিল দুটো? হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে। বাইকটা ভালো সার্ভিস দিচ্ছে তো? হ্যাঁ বাইকটা ভালো। আমাকে করতে দেখা কেমন লাগে ডার্লিং? হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আর কতটা উঠতে হবে? আর উঠতে 40 কিলোমিটার। তুই আগে উঠবি তাই? আমি আগে উঠবো। হ্যাঁ আসবে আসবে। হেভি আছে। এই হলো পাহাড়। এ আবার নিচে নাবে কেন? এ তো উপরে ওঠার কথা আমাদের। আচ্ছা নাবি, একসাথে তুলবে অনেকটা। আই লাভ ব্রো। পারফরমেন্স নিয়ে কোনো কথাই নেই, কোনো কথাই নেই। অনেক বাইক আসবে ডমিনার 400-এর। আজকে আমার কাছে ডমিনার আছে বলে বলছি না, ডমিনার মধ্যে এই ব্যাপারগুলো ছিল বলেই ডমিনারটা নেওয়া। ডমিনারের মতো, ডমিনারের থেকে ভালো কনফিগারেশনের অনেক বাইক আসবে, আছে অনেক বাইক আসবে, কিন্তু এটা বাইকের মধ্যে যে অ্যাগ্রেশন, পালস এটা থাকে, সেটা আলাদা।
CBR 150ও আছে, ডিসকভার 150ও আছে, কিন্তু দুটো দুই পারপাসের গাড়ি। সেরকম ডমিনারটার কী পারপাস সেটা আমি আলাদা করে বুঝি না, স্পোর্টস ট্যুরার বলে। গাড়িটা সত্যি পারফরমেন্স নিয়ে কোনো কথা নেই ইন এনি অ্যাসপেক্ট, যে কোনো রোড কন্ডিশনে। হ্যাঁ, অফ রোডিং হয়তো বিশাল কিছু হিমালয়ানের মতো হবে না, ওটা এক্সপেক্টেডও না এই গাড়িতে, কিন্তু মানে তাছাড়া যা দিয়ে দিচ্ছে লাগে না। এত সুন্দর পরিবেশ খাবে না মনে হচ্ছে। পাহাড়ে সন্ধে হতে চললো, 6টা বাজে। তোমরা যেমন দেখলে আমরা ম্যাগি আর চা খেয়ে এখানে 1 ঘন্টা সময় কাটালাম। এখন আমাদের যেতে হবে আরও 30-35 কিলোমিটার মতো, না সরি 27 কিলোমিটার এখান থেকে লাভা, ওখান থেকে 10 কিলোমিটার হচ্ছে ঋষভ। আমরা বলে দিয়েছি রাতে ডিনার হোমস্টেতে। এখানে ম্যাগি 50 টাকা করে দিল, এগ ম্যাগি, সুপার খেতে। টমেটো সব রকম ভেজিটেবলস দিয়ে বানিয়েছিল, তার সাথে চা। টোটাল 250 টাকা বিল হতো এখানে। কুন্তল খায়নি ম্যাগি, 3টে এগ ম্যাগি, একটা ভেজ ম্যাগি। আচ্ছা, আমি কিন্তু আর ভিডিও করব না, কারণ অলরেডি সন্ধ্যে হয়ে যাচ্ছে। এরপর যা দেখানোর তোমাদের হোমস্টেতে গিয়ে দেখাবো। এই রাস্তাটায় ভালো ইনক্লাইন আছে, অনেক উপরে উঠছে। সন্ধ্যের পর কিছু দেখিয়ে লাভ নেই, আমি যা দেখানোর একবারে হোমস্টেতে গিয়ে তোমাদের ফার্দার দেখাবো। আর যা পাহাড়ের যা দেখানোর কাল তোমরা দেখতেই পাবে। তো ওয়েট করো, আমরা হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে নিই। রাতের পাহাড় দেখো তোমরা। গাড়ি সেরম নেই পাহাড়ে, কিছু ট্রাক নামছে আর কিছু বাইকার্সকে দেখলাম ফিরছে তারা। এতক্ষণ আমি লিড করছিলাম, এখন কুন্তল আগে গেল। তো এখন বাজে 8:30 আর আমরা আমাদের হোমস্টেতে চেক ইন করলাম। চেক ইন করার সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছি ইভিনিং স্ন্যাক্স, পাকোড়া আর লিকার চা। এটা খাওয়ার পরেই আমাদের ডিনার দিয়ে গেল, যেহেতু আমরা দেরিতে ঢুকেছি। ডিনারে ছিল চিকেন, ভাত ছিল, রুটি ছিল, কারণ সবাই ভাত খায়নি, ডাল ছিল, একটা আলু ভাজা ছিল আর স্যালাড ছিল। রান্না অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো লাগেনি। তো আজকের মতো না ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড আর আজকে ভালো লাগছে না কন্টিনিউ করতে। তো তোমাদের সাথে আবার কালকে একদম নতুন ভিউ নিয়ে, নতুন স্টোরি নিয়ে কালকে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো চিকেন, স্যালাড, আমরা সবাই মোটামুটি একসাথে খেতে বসে পড়েছি। তো চলো, আজকের মতো গুড নাইট।